আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো দশম অধ্যায়ের একটি বোর্ড সৃজনশীল প্রশ্ন নিয়ে। চট্টগ্রাম বোর্ড 2025 সালে যে বোর্ড প্রশ্নটি এসেছে। তো তাহলে চলো আমরা উদ্দীপক নিয়ে কথা বলি, উদ্দীপক নিয়ে আলোচনা করি এবং এর সাথে সাথে ক খ গ ঘ এর প্রশ্নগুলোর অ্যান্সার করার চেষ্টা করি। ওকে, তো দেখো শুরুতে কি বলা হচ্ছে। এখানে তিনটা মৌল পি কিউ আর এবং এদের তিনটা আকরিক চালকোসাইট, হেমাটাইট এবং সিন্নাবার। ওকে, সো আমরা এখন আমাদের গ এবং ঘ এর প্রশ্নগুলো অবশ্যই এই আকরিক কেন্দ্রিক হবে, এটা আমরা বুঝতেই পারতেছি। এর আগে আসো আমরা ক এবং খ নিয়ে একটু আলোচনা করি। ফার্স্ট কোশ্চেন, নিরোধক কাকে বলে? দেখো, সো আমরা এখন নিরোধকের অ্যান্সার বুঝবো। কাকে বলে বলো তো? যে সকল পদার্থ অন্য কোনো যৌগ থেকে পানি শোষণ করতে পারে। খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে সকল পদার্থ অন্য কোনো যৌগ থেকে পানি শোষণ করতে পারে তাদেরকে নিরোধক বলে। নিরোধক হিসেবে কে কি হতে পারে? গাঢ় সালফিউরিক অ্যাসিড একটা নিরোধক হতে পারে। ফসফরাস পেন্টঅক্সাইড P2O5, ফসফরাস পেন্টঅক্সাইড একটা নিরোধক পদার্থ হতে পারে। সো এরকম অন্য কোনো পদার্থ থেকে পানি যারা শোষণ করতে পারে সেসব পদার্থকে নিরোধক বা ডিহাইড্রেটিং এজেন্ট বলে। গেল এটা কয়ের কোশ্চেন। আচ্ছা, আমরা যাচ্ছি আমাদের ক্ষয়ের প্রশ্ন। ক্ষয়ের প্রশ্নে কি বলছে দেখো, যে ভিনেগার দ্বারা কিভাবে খাদ্য সংরক্ষণ করা হয় ব্যাখ্যা করো। আমরা জানি ভিনেগার দিয়ে আচার বা আরো অন্যান্য খাদ্য সামগ্রী সংরক্ষণ করা যায়। এখন আসলে ভিনেগারটা এখানে কোন প্রসেসে খাবারটাকে সংরক্ষণ করতেছে যেটা কিনা অন্যান্য যৌগসমূহ করতে পারছে না। সো আমরা এখন সেই বিষয়টা একটু বুঝবো, যে ভিনেগার দিয়ে কিভাবে খাদ্য সংরক্ষণ করা যায়। ওকে, সো দেখো আমরা আমরা সংজ্ঞায় জানি যে ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। এই যে দেখো, এই 4 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা ভিনেগার বলে। ভিনেগারের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি দেখো, তুমি যদি ইথানোয়িক অ্যাসিডকে ভাগ করো, যেহেতু এটা একটা অ্যাসিড, সে তোমাকে হাইড্রোজেন আয়ন দিবে, এবং সেই হাইড্রোজেন আয়নের যে ঘনমাত্রা, আচ্ছা এই প্লাসটা এখানে দেই, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার দ্বারা জীবাণুরা সেখানে সার্ভাইভ করতে পারে না, অর্থাৎ জীবাণুরা সেখানে মৃত জীবাণু হয়ে যায়, জীবাণুরা সেখানে মারা যায়। তো এই যে জীবাণুরা সেখানে সার্ভাইভ করতে পারছে না হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ফলে জীবাণু বলতে আসলে আলটিমেটলি এখানে ব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়া জাতীয় অন্য কোনো পদার্থকে বোঝানো হচ্ছে, যারা কিনা কোনো একটা খাবার বা খাদ্যবস্তুকে পচিয়ে ফেলে। তাহলে যদি সেখানে ব্যাকটেরিয়া সার্ভাইভ করতে না পারে তখন কিন্তু সেখানে কি হবে না, আর খাদ্যদ্রব্য আর পচবে না। আর খাদ্যদ্রব্য যদি না পচে তাহলে তো সেই খাবারটা অনেক দিন যাবৎ সুরক্ষিত থাকবে বা অনেক দিন যাবৎ ভালো থাকবে। অতএব আমরা বলতে পারি যে এখানে আসলে ব্যাকটেরিয়া থাকে, এবং এই ব্যাকটেরিয়া থাকার কারণেই কিন্তু এটা জীবাণুটা মৃত জীবাণুতে পরিণত হয়ে যায়। তো প্রশ্নের মধ্যে মূলত এই কথাগুলোই বলা হয়েছে যে ব্যাকটেরিয়া আক্রমণ থেকে রক্ষা পায়, হাইড্রোজেন আয়ন ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং খাদ্য দীর্ঘকাল ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা পায়। আচ্ছা, গেল আমাদের ক্ষয়ের প্রশ্ন। এবারে আমরা যাব গয়ের প্রশ্ন। গয়ের প্রশ্নে কি বলেছে দেখো, গয়ের প্রশ্নে আমাদেরকে বলতেছে যে উদ্দীপকের পি মৌলের বিশুদ্ধকরণ চিত্রসহ বর্ণনা করো। চালকোসাইট কি? কপার সালফাইড, তাই না? Cu2S। এই Cu2S কিভাবে বিশুদ্ধ হয়, কিভাবে বিশুদ্ধ করা যেতে পারে, এগুলাই আমাদেরকে এখন এখানে জানতে চাচ্ছে আর কি। সো আমরা এখন এই প্রসেস নিয়ে আমরা এখন কথা বলবো, যে চালকোসাইট থেকে আমরা কিভাবে বিশুদ্ধ কপার পেতে পারি। ওকে, সো দেখো এখানে মূলত মূল ব্যাপারটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ প্রসেস। খেয়াল করো তড়িৎ বিশ্লেষণ প্রসেসটা কিভাবে কাজ করা হয়। এখানে আমরা দুইটা কাজ করি, একটা ব্যাটারি নেই, এটা হচ্ছে অবিশুদ্ধ কপার দণ্ড। অবিশুদ্ধ কপারকে আমরা বসাচ্ছি অ্যানোড হিসেবে, অবিশুদ্ধ কপার বসতেছে আমার অ্যানোড হিসেবে, আর বিশুদ্ধ কপার বসতেছে আমাদের ক্যাথোড হিসেবে। বিক্রিয়াগুলো কি হবে দেখো, এই যে তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে অবিশুদ্ধ কপার আমাদের অ্যানোড হিসেবে বসবে এবং বিশুদ্ধ কপার আমাদের ক্যাথোড হিসেবে বসবে। এই যে কপার সালফেট দ্রবণ, সো কপার সালফেট দ্রবণকে যদি আমরা ভাগ করি তখন আমরা কি পাবো? কপার 2 প্লাস সালফেট SO4 2 মাইনাস, কপার 2 প্লাস সালফেট 2 মাইনাস। আচ্ছা, ওকে, গেল এটা। নেক্সটে দেন এখানে আসলে জারণ বিজারণ বিক্রিয়া হবে, যদি আমাদের চিত্রটা আসলে এই পাশে চলে আসে। আসলে এখন আমরা এটাকে খুব সুন্দর মতো বুঝিয়ে দিচ্ছি। এই যে অ্যানোডের জারণ বিক্রিয়া, খেয়াল করো, এখন পুরো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, পুরো প্রত্যেকটা পয়েন্ট আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। অ্যানোডের জারণ বিক্রিয়ার ফলে কি হচ্ছে। আচ্ছা, আমরা এটাকে এই পাশেই দেখাই, তাহলে আর একটু ইজি লাগবে তোমাদের কাছে চিত্র সহ। হ্যাঁ, দেখো এখান থেকে আমরা এখন শিখবো অ্যানোডের ফার্স্টে ধরো অ্যানোডের জারণ বিক্রিয়া, আমরা জারণ লিখলাম। অ্যানোডের জারণ বিক্রিয়া কি হবে? এই যে আমরা বলছিলাম যে অবিশুদ্ধ যে কপার, এই অবিশুদ্ধ কপার দণ্ডটা, মানে এই যে সমগ্র দণ্ডটা তোমার অ্যানোড হিসেবে কাজ করবে। আর এটা হচ্ছে বিশুদ্ধ কপার, এই বিশুদ্ধ কপার কাজ করবে কি হিসেবে?
বিশুদ্ধ কপার কাজ করবে তোমাদের ক্যাথোড হিসেবে, তাহলে অবিশুদ্ধ কপার কাজ করতেছে অ্যানোড হিসেবে আর বিশুদ্ধ কপার কাজ করতেছে ক্যাথোড হিসেবে। এবারে আসো অ্যানোডের জারণ বিক্রিয়া, তার মানে এই অবিশুদ্ধ কপারের মধ্যে যেই পিওর যে কপার ধাতুগুলো আছে সেই কপার ধাতুগুলো দুইটা ইলেকট্রন ত্যাগ করে কপার 2+ পরিণত হবে, Cu2+ পরিণত হবে। এবং আমরা জানি যে আমার দ্রবণের মধ্যে কি আছে, কপার আয়ন আছে, এই যে Cu2+ আমাদের দ্রবণের মধ্যে কিন্তু অলরেডি আগে থেকেই আছে, কারণ আমরা বলছিলাম যে আমরা কপার সালফেট যে দ্রবণটা, এই দ্রবণটাকে ভাগ করলে আমরা কি পাবো, কপার 2+ সালফেট 2-। আচ্ছা গেল এটা। আচ্ছা সো কপার, এই বিশুদ্ধ কপারগুলো ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে চলে আসবে এবং ইলেকট্রনগুলো ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে গিয়ে জাস্ট হয়ে যাবে। আমরা বিশুদ্ধ কপারকে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে কানেক্ট করতেছি, তার মানে কি, অবশ্যই এই প্রান্ত থেকে এখানে ইলেকট্রন এসে লেগে যাবে, এই যে এরকম ইলেকট্রন এসে এখানে কি হবে, লেগে যাবে। তো তোমার দ্রবণের মধ্যে যে কপার 2+ বেড়ে যাচ্ছে, ধরো এখন তো একটা, একটু পরে আরো একটা কপার 2+ চলে আসবে এরকম, তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে কপার 2+ এর পরিমাণ বাড়বে। তোমার এই অবিশুদ্ধ কপার দণ্ডের মধ্যে তো কপার ধাতু আছে, আবার ভেজাল পদার্থ আছে। সো আমার কপার ধাতুরা ইলেকট্রন ত্যাগ করে তারা সবাই কোথায় চলে আসবে, দ্রবণের মধ্যে চলে আসবে, ইলেকট্রন ত্যাগ করে সবাই দ্রবণের মধ্যে চলে আসবে। আচ্ছা সো দ্রবণের মধ্যে যদি চলে আসে, তার মানে কি আমরা দ্রবণে এখন অসংখ্য কপার 2+ আয়ন আমরা দেখতে পাবো। এইটা ব্যাটারির ঋণাত্মক প্রান্ত, এইটা ব্যাটারির ঋণাত্মক প্রান্ত। সো ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে এখন কি হবে, এইখানে হবে বিজারণ বিক্রিয়া। কি হবে এইখানে, বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া কি হবে, কপার 2+ কি করবে, দুইটি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতু হিসেবে পরিণত হবে। কেন, কারণ দেখো এই যে কপার 2+, এখানে যে আমাদের ক্যাথোড তড়িৎদ্বার যেহেতু ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত, ব্যাটারির ঋণাত্মক প্রান্ত থেকে ইলেকট্রন এসে তোমার এই ক্যাথোডের গায়ে লেগে যাবে। তো তোমার একটু আগেই এই যে এখান থেকে যে মানে ভেজালযুক্ত কপারগুলো যারা তোমার দ্রবণে চলে আসছিল ইলেকট্রন ত্যাগ করে, তারাই এখন আবার ইলেকট্রন গ্রহণ করে এবং এই যে বিশুদ্ধ কপারে পরিণত হবে। অর্থাৎ তুমি একটু পরে বিশুদ্ধ কপারটাকে অনেক বেশি মোটা দেখবা। কেন মোটা দেখবা, কারণ বিশুদ্ধ কপার দণ্ডে এসে এখান থেকে অবিশুদ্ধর মধ্যে যে ভালো কপারগুলো ছিল বা যে খাঁটি কপারগুলো ছিল, সেই কপারগুলো গিয়ে আস্তে আস্তে এই বিশুদ্ধ কপারের যেই দণ্ড, এই দণ্ডে গিয়ে আস্তে আস্তে জমা হবে। তো এইভাবেই আমরা আসলে কপারের বিশুদ্ধতার যে পরীক্ষা, এই পরীক্ষাগুলো আমরা এখানে দেখাতে পারি। দেখো আমাদেরকে কিন্তু এই অংশে সেই কথাগুলো আসলে বলা হয়েছে। দেখো এই যে ক্যাথোডে সঞ্চিত কপার প্রায় এইভাবে, মানে ক্যাথোডে যে কপারটা জমা হয় প্রায় 99.9% বিশুদ্ধ। সো আমরা আসলে এই প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু আমরা কপার বা আমাদের যে চালকোসাইড যে আকরিক, সেই আকরিকের যে বিশুদ্ধকরণ প্রসেস বা ধাতু বিশুদ্ধকরণ প্রসেস, এটা আমরা ব্যাখ্যা করতে পারি। আচ্ছা চলো ঘ নাম্বার প্রশ্নে কি বলছে দেখো, উদ্দীপকের কিউ ও আর ধাতু দুটির নিষ্কাশন প্রক্রিয়া ভিন্নতা বিশ্লেষণ করো। কিউ এবং আর, কিউ কে হেমাটাইট আর আর হচ্ছে সিন্নাবার। হেমাটাইট কার আকরিক, হেমাটাইট হচ্ছে Fe বা আয়রন ধাতুর আকরিক। সিন্নাবার কার আকরিক, সিন্নাবার হচ্ছে মার্কারির Hg এর আকরিক। আচ্ছা সো আমরা এবার এই প্রশ্নের অ্যান্সারটা খুঁজবো। তাহলে শুরুতেই আসো আমরা মার্কারির যে প্রসেসটা, মার্কারির প্রসেসটা আমরা একটু শিখে রাখি। প্রথম কথা কি দেখো, প্রথম কথা হচ্ছে মার্কারি একটা খুবই কম সক্রিয় ধাতু, মানে সক্রিয়তা সিরিজে একদম নিচের দিকে। সো মার্কারি কিন্তু স্ববিজারণ প্রসেস, আমরা জানি যে তীব্র সক্রিয় ধাতু যারা তারা তড়িৎ বিশ্লেষণ প্রসেস ফলো করে, মধ্যম সক্রিয় ধাতু যারা তারা কার্বন বিজারণ প্রসেস ফলো করে, আর একদম কম সক্রিয় ধাতু যারা তারা স্ববিজারণ প্রসেস ফলো করে। সো মার্কারি যেহেতু একদম নিচের দিকের একটা সক্রিয়, মানে সক্রিয়তা সিরিজে একদম নিচের দিকে, এই জন্য এখানে কি হবে, স্ববিজারণ প্রসেস ফলো হবে। আচ্ছা এবারে আসো, তুমি বিক্রিয়াটা কিভাবে হবে, এই যে সালফার এবং মার্কারি আছে, মার্কিউরিক সালফেট, আমরা অক্সিজেনকে দুই ভাগে ভাগ করি। দেখো আমরা যদি অক্সিজেনকে দুই ভাগে ভাগ করি তখন কি হবে, এই যে অক্সিজেন কি হবে, এই যে একটা অক্সিজেন আছে সালফারের সাথে আর একটা অক্সিজেন আছে মার্কারির সাথে। সো মার্কারি আর অক্সিজেন মার্কিউরিক অক্সাইড, আর সালফার আর অক্সিজেন কি হবে, সালফার ডাইঅক্সাইড, মার্কিউরিক অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড। আচ্ছা এরপরে আমরা এই যে মার্কারির যে অক্সাইডটা পেলাম, এই অক্সাইডকে খেয়াল করো, এই অক্সাইডকে আমরা আবার যে সিন্নাবার, মানে যেটা মূল উপাদান যেটা ছিল এটার সাথে আবার বিক্রিয়া করাচ্ছি। তো স্ববিজারণ কথাটা আসলে কেন বলা হচ্ছে, আমরা ফার্স্টে মার্কারির আকরিককে অক্সাইডে পরিণত করতেছি এবং সেই অক্সাইডকে আমরা আবার পুনরায়, যেটা আমাদের মূল আকরিক ছিল মার্কিউরিক সালফাইড সিন্নাবার, এই আকরিকের সাথে বিক্রিয়া করাচ্ছি। ফলে কি হচ্ছে দেখো, ফলে স্ববিজারণ হচ্ছে, অর্থাৎ এই যে মার্কারি আর মার্কারি এখান থেকে এখানে এসে দেখো এই যে ইলেকট্রন গ্রহণ করতেছে, এখানেও মার্কারি 2+,
এখানেও মার্কারি 2+, সো এখানে মার্কারি জারণ মান 0, সো উভয় মার্কারি কিন্তু কি হচ্ছে, বিজারণ হচ্ছে, তারা ইলেকট্রন গ্রহণ করতেছে। কিভাবে বুঝলাম, জাস্ট এভাবে চিন্তা করো যে Hg2+ থেকে ইলেকট্রন গ্রহণ করে কি হচ্ছে, সে Hg হচ্ছে, যা জারণ মান 0, সো ইলেকট্রন গ্রহণ করেছে বিধায় এখানে আমরা বলতে পারি যে না, এখানে আসলে বিজারণই হচ্ছে। আর সালফার আর অক্সিজেন মিলে কি হচ্ছে, সালফার ডাইঅক্সাইড হচ্ছে। তো এই যে প্রসেসটা, এই প্রসেসটাতে আমরা তাহলে কি কি হাইলাইট করব, যে মার্কারি একটা মানে কম সক্রিয় ধাতু বা সক্রিয়তা, সে যে তার অবস্থা নিচের দিকে, এই জন্য সে স্ববিজারণ প্রসেসটা ফলো করে, এবং আমরা এই নিচের বিক্রিয়াটাকে কিন্তু স্ববিজারণ প্রসেস আমরা এখানে বলতে পারবো, আমরা স্ববিজারণ প্রসেস এখানে বলতে পারবো। আচ্ছা, এবারে চলো আমরা যাব এফির নিষ্কাশন এর কাছে। এফি কি ছিল, আমরা সিন্নাবারের এটা দেখলাম। এবারে আসো আমরা হেমাটাইটের নিষ্কাশন প্রসেসটা দেখব। হেমাটাইটের নিষ্কাশন প্রসেসটা কিরকম, তো দেখো এই হচ্ছে আমাদের হেমাটাইটের সংকেত Fe2O3। হেমাটাইটকে কার্বন মনোক্সাইড দ্বারা যদি আমরা বিক্রিয়া করি, তখন আসলে উৎপন্ন হচ্ছে ম্যাগনেটাইট। Fe3O4 এটাকে আমরা বলতে পারি ম্যাগনেটাইট, এবং কার্বন ডাইঅক্সাইড এখান থেকে উৎপন্ন হচ্ছে। এবার সেই ম্যাগনেটাইটকে যদি আমরা কার্বন মনোক্সাইডের সাথে বিক্রিয়া করাই, তখন সেখান থেকে উৎপন্ন হচ্ছে ফেরাস অক্সাইড, এবং কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ ফার্স্টে আমরা হেমাটাইটকে কার্বন মনোক্সাইড দিয়ে বিক্রিয়া করে উৎপন্ন করতেছি ম্যাগনেটাইটকে আবার কার্বন মনোক্সাইড থেকে উৎপন্ন করতেছি আমরা ফেরাস অক্সাইড। এবারে আসো কার্বন বিজারণ। এই যে কার্বনের জারণ মান এখানে 0, বাট কার্বনের জারণ মান এখানে +2 বা 2+, তাহলে এই যে কার্বন যে কি হচ্ছে, কার্বন বিজারণ প্রসেস বলতেছি। কার্বনের হচ্ছে জারণ আর এফির হচ্ছে বিজারণ, Fe2+ থেকে এফি হচ্ছে, সো এই বিজারণটা আসলে কার্বনের উপস্থিতিতে হচ্ছে বিধায় আমরা বলি এটাকে কার্বন বিজারণ। তাহলে দেখো এই প্রক্রিয়া আমরা এই যে এফি ধাতুকে নিষ্কাশন করতে পারলাম, এই যে এফি ধাতু নিষ্কাশিত হয়ে গেল। তো ফাইনাল সামারি কি, ফাইনাল সামারি হচ্ছে আমাদের কোশ্চেনটা ছিল এইটা, খেয়াল করো আমাদের কোশ্চেন ছিল এইটা যে কিউ এবং আর ধাতু দুটি নিষ্কাশন প্রক্রিয়া ভিন্নতার বিশ্লেষণ করো। অবশ্যই ভিন্নতা আছে। হেমাটাইট হচ্ছে এফি এর আকরিক, এফি একটা মধ্যম সক্রিয় ধাতু, যেখানে আমরা মোস্টলি কার্বন বিজারণ প্রসেসটা ফলো করি। এইটাই সবথেকে হাইলাইট করবো যে এখানে কার্বন বিজারণ প্রসেসটা ফলো হচ্ছে, এবং তোমরা চাইলে সাপোর্টিভ বিক্রিয়া হিসেবে এই বিক্রিয়াগুলো তোমরা চাইলে দিয়ে দিতে পারো, যে হেমাটাইট থেকে ম্যাগনেটাইট থেকে ফেরাস অক্সাইড থেকে কার্বন বিজারণ প্রক্রিয়ায় এফি বা আয়রন নিষ্কাশিত হচ্ছে, গেল এটা। আর যদি আমরা মার্কারির কথা বলি, তো মার্কারির কথা বলে তখন বলতে হবে যে মার্কারি আসলে কি হয়, স্ববিজারণ প্রসেস। মার্কারি আসলে স্ববিজারণ প্রসেসের মাধ্যমে কঠিন মার্কারি এবং সালফার ডাইঅক্সাইডে পরিণত হয়। তাহলে অবশ্যই দুইটার অবস্থান ভিন্ন, তারপরে ধাতু নিষ্কাশন প্রসেস ভিন্ন। মার্কারি যেহেতু দুর্বল ধাতু বা সক্রিয়তা সে নিচের দিকে, এই জন্য সে স্ববিজারণ প্রসেসটা ফলো করতেছে। আবার এফি যেহেতু মধ্যম মানের সক্রিয়, সে কিন্তু স্ববিজারণ প্রসেস ফলো না করে সে কিন্তু কার্বন বিজারণ প্রসেস ফলো করতেছে। সো এইভাবে আসলে ডিফারেন্সগুলো দেখাতে হবে এক্সামে, তাহলে আমাদের ঘয়ের প্রশ্নের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো তাহলে ক, খ, গ, ঘ 4টা সৃজনশীল প্রশ্নেরই আমরা কমপ্লিট করে ফেললাম। আমি আশা করতেছি তোমরা এই অ্যান্সারটুকু খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো আমাদের আজকের যে আলোচনা ছিল সেই আলোচনা আমি এখানে শেষ করতেছি। নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে।